টিভিএস লাইমলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, আমার সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের সহকর্মী সোহেল হাসান। আজকের ইন্ট্রোটা আমরা খুব একটা বড় করব না, কারণ আজকের পুরো কথাটাই আমাদেরকে সোহেল বলবেন, কারণ আমরা আজকে কথা বলবো সোহেলেরই প্রকাশিত একটা প্রতিবেদন নিয়ে। আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে সম্প্রতি একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যে প্রতিবেদন বলছে সারা বাংলাদেশে হল আছে 250-র কম অথবা 250-র কিছু বেশি, এবং এগুলোর মধ্যে 50 থেকে 60টা হল হচ্ছে সারা বছর চলে, এবং বাকি হলগুলোর তাহলে কি হয়? সেগুলো সারা বছর চলে না, কিন্তু ঈদের সময় যখন আসে তখন সেই হলগুলো জেগে ওঠে। তো এই নিয়ে বিস্তারিত আমরা আজকে কথা বলবো। এটা একটা অনুসন্ধানী প্রতিবেদন ছিল। আমি একটু সরাসরি সোহেলের কাছে যেতে চাই। অনুসন্ধানী একটা প্রতিবেদন ছিল, তার মানে আপনাকে অনেক গভীরে যেতে হয়েছে, মফস্বল এলাকাগুলোতে যেতে হয়েছে, অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। তো শুরুতেই খুব ওই ফর্মাল কথাবার্তা বা পরিসংখ্যানে না যেয়ে আমি একটু আপনার অভিজ্ঞতা জানতে চাই, যে কেমন কাজের অভিজ্ঞতাটা হলো এই মফস্বল এলাকায় যে বিভিন্ন সিনেমা হলগুলো দেখে। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। মোহনা, আমি আসলে প্রায় গ্রামে যাই, বিভিন্ন কারণে যাই। আসলে যে সিনেমার জন্য যাই তাও না, আসলে দীর্ঘদিন থেকেই যাই। কিন্তু আমরা যখন চলাফেরা করি বা যাতায়াত করি, আমাদের চোখে কিন্তু অনেক কিছু থেকে যায়। তো যেহেতু এন্টারটেইনমেন্ট সেকশনে কাজ করা হয়, তো সিনেমা হল দেখলে একটা সাধারণত কৌতূহল থাকেই। কখনো যেদিকেই যাই, বাংলাদেশের যেখানেই যাই, সামনে সিনেমা হল আসলে সেখানে হয়তো একটু ভালো করে দেখার চেষ্টা করি। তো সেই সূত্রে সারা বছর আসলে দেখা হয়। আপনার চিন্তাটা আসলো কিভাবে যে এই নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন করা যেতে পারে? এটা আসলে মানে ঈদের সময় যখন এই যে সিনেমা হলের সংখ্যাটা না ওই প্রাসঙ্গিকভাবে উঠে আসে আলোচনায়, ফেসবুকে আসে, আমরাও কথা বলেছি। তারপরে এই যে সংখ্যা কাউন্ট হয় যে তুফান এত হলে চলবে বা প্রিয়তমা এত হলে চলেছে, তো তখন আবার কেউ হয়তো বলে যে ঈদের পরে তো সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু আসলে সূত্রপাতটা হয় অফিসে। এবং আমাদের যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে, আমাদের সিনিয়র নিউজম্যান বা আমাদের যারা গাইড করেন, তারা এই বিষয়গুলোকে হঠাৎ করেই মানে পাবলিক সেন্সগুলোকে নিয়ে তো আসলে নিউজ পেপার কাজ করে, পাবলিকের কথাবার্তা বা আগ্রহ, তো সেই জায়গা থেকে আমার উপরে এই দায়িত্ব দেওয়া হয়। তো আমার দীর্ঘদিনের একটা ধারাবাহিক অভিজ্ঞতা রয়েছে, সেটার সঙ্গে আরেকটু নতুন অভিজ্ঞতা যোগ করার জন্য আমি আসলে খুবই সিরিয়াসলি জিনিসটার সঙ্গে যুক্ত হই। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেসব সিনেমা হল চালু বা বন্ধ রয়েছে সেগুলোর মানে মালিকদের সঙ্গে কথা বলার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর আমি যখন এই অ্যাসোসিয়েশনে, সিনেমা হল মালিকদের অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করি, আমি জানতে পারি যে ঢাকায় তাদের একটা সমাবেশ রয়েছে ঈদের আগেই, গত ঈদের আগে। তো আমার নিউজটা করার জন্য আমার একটু সময় নেই, যে তাদের যেহেতু একসাথে পাবো, ঢাকায় তো আসলে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতগুলো জায়গায় যাওয়া সম্ভব না, সেখানে আমি প্রায় 40 থেকে 50 জনের মতো উপস্থিতি পেয়েছিলাম। সময়টা আপনার অনুকূলে চলে গেছে তখন। এবং তাদের যে ব্যক্তিগত কথাবার্তা বা ওই যে জমায়েতে সভায় যে কথাগুলা, সেগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আর আমি ইন্ডিভিজুয়ালি ফাঁকে ফাঁকে অনেকের সাথে কথা বলছিলাম। আমি যে টার্গেট নিয়ে গিয়েছি সেটার অ্যান্সার নেওয়ার ট্রাই করতেছিলাম। এইভাবে আসলে মানে মালিকদের ভিউটা আমি জানার চেষ্টা করেছি। তো বেশিরভাগ মানুষই আসলে আমি যেটা দেখেছি যে তাদের দীর্ঘদিনের এই ব্যবসাটা হঠাৎ করে মানে এখন নতুন করে আর সিনেমা হল তৈরি হয় না বাংলাদেশে। যেসব সিনেমা হল রয়েছে, যেটার সর্বকনিষ্ঠ সিনেমা হল যদি আমি বলি, সেটাও কয়েক বছর, 15-20 বছর আগে তৈরি হয়েছে। নতুন করে যেগুলো তৈরি হচ্ছে এগুলো সিনেপ্লেক্স, কোনো লোকাল সিনেমা হল তৈরি হয় না। আপনি খেয়াল করে দেখবেন, এগুলো নিউজও হয় যে বগুড়ায় একটা সিনেপ্লেক্স হলো, রাজশাহীতে হলো বা চিটাগাঙে হলো, কিন্তু নরমাল যেগুলাকে আমরা একেবারে খেটে খাওয়া মানুষের হল যেগুলাকে বলি, যে 20 টাকা বা 30 টাকা বা 50 টাকা টিকিট, সেই হলগুলা নতুন করে আর তৈরি হয় না। এবং ওই হলগুলো নিয়ে আমাদের কথা আসলে। তার মানে ওই মানুষদের জন্য যে হলগুলো এতদিন ব্যবহার হয়েছে সেই জিনিসগুলোকে আপনারা আপনাদের প্রতিবেদনে তুলে এনেছেন। এগুলো আসলে বন্ধ হয় বা খোলে, সিনেপ্লেক্স বন্ধ হয় না। এই হলগুলাই আপ ডাউন করে। এবং এগুলোর সংখ্যা কমতে কমতে আসলে একটা মানে এই সিনেমা হলগুলাই আসলে সিনেমা শিল্পকে টিকিয়ে রাখে। তাহলে আরেকটা প্রশ্ন কিন্তু স্বভাবতই চলে আসে, যে
আমরা জানি ঈদের সময় সিনেমা হলগুলো খোলে কারণ তখন সিনেমার একটা বড় চাপ থাকে, সেজন্য অন্যান্য হলগুলো খুলতে হয়। বাকি সময় তাহলে যে হল মালিকরা আছেন তারা কিভাবে চলেন বা হলগুলো কিভাবে সার্ভাইভ করে? হলগুলো আমি মানে এখানে কয়েকটা লেভেল রয়েছে, মানে হল টিকে থাকে কিভাবে আসলে, যে একটা ঈদে একটা বছরে 2টা ঈদ অথবা একটা বাংলা নববর্ষ বা আরো হয়তো কোনো একটা ইনসিডেন্ট আসে, 3টা বা 2টা বা 4টা প্রসঙ্গ নিয়ে 4 সপ্তাহ বা 1 মাস দিয়ে কি 1 বছর চলবে? আমারও এটা বিশাল বড় একটা প্রশ্ন ছিল মনের মধ্যে এই নিউজটা যখন হাতে পাই। তাহলে কি হয়, এই কারেন্ট বিল কই থেকে আসে? সেটাই, এই মেইনটেন্স, এটা এত বড় একটা জায়গা মেইনটেইন করা অনেক কঠিন, এটার অনেক টেকনোলজি আছে সেখানে, অনেক টেকনোলজিটা কিভাবে টিকিয়ে রাখা হয়, এই প্রশ্নগুলো নিয়ে আমি যখন মাঠে নামি এবং আমি যখন এইদের সাথে কথা বলি, তো বেশিরভাগেরই মানে হল মালিকের যে অবস্থা আমি দেখেছি যে তাদের সাইড বিজনেস রয়েছে। আচ্ছা, এবং মানে লোকালি এরা মানে খুবই কি বলা যায়, যারা হল টিকিয়ে রেখেছে এখনো, তাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই ভালো এবং এরা এটাকে একটা শৌখিন একটা বিষয় হিসেবে রেখে দিয়েছে, ফুলদানির মতো। ব্যবসার চেয়ে বেশি তাদের কাছে শৌখিনতাটা ঘরে যেভাবে আমরা পায়। বিভিন্ন শোপিস রাখি যে একটা সুন্দর বিষয়, কোনো লাভ নাই। তো এই রকম ওরা ওদের একটা সামাজিক ভাবে একটা মর্যাদা নেওয়ার জন্য যে আমি একটা সিনেমা হলে মালিক, থাকুক সিনেমা হলটা, এবং তাদের সাইড বিজনেস রয়েছে, সেগুলো দিয়ে ভর্তুকি দেওয়া হয়। এবং কেউ কেউ সিনেমা হলের সামনে দোকান তৈরি করে দিয়েছে, সেই দোকানের যে আয়, ভাড়া বা আনুষঙ্গিক আয়, এটা দিয়ে এই মেইনটেন্স চালানো হয়। এবং আরেকটা যেটা হয় যে মানে ডিফারেন্স তো অবশ্যই রয়েছে, যেমন টাঙ্গাইলের একটা সিনেমা হল, সেখানে নাটকের মহড়া হয়। আচ্ছা, নাটকের রিহার্সাল, এটা আমার একটা প্রশ্ন ছিল যে এগুলা অন্য কোনো পারপাসে এগুলো ব্যবহার করা হয় কিনা? হ্যাঁ, নাটকের রিহার্সাল হয় এবং কখনো কখনো নাটকের মেইন শোটা হয়, কারিগরি শো বলেন বা টিকেট শো হয়। আচ্ছা, আর কোথাও কোথাও মানে বিভিন্ন ধরনের গেট টুগেদার, যেটা ধরেন নবীন বরণ, ধরেন একটা স্কুলের বড় অ্যালুমনাইয়ের যে রিউনিয়ন গুলো হয়, তখন তো অনেক সংখ্যা হয়। একটা সিনেমা হলে কিন্তু অনেক জায়গা, বসার সুন্দর জায়গা, টেলিফোন আছে, মঞ্চ রয়েছে, সুন্দর একটা মানে পরিবেশ তৈরি করা যায়। তো এই মানে এই ধরনের নবীন বরণ বা পিকনিকের মতো আয়োজন করা হয়। তারপরে কোথাও কোথাও রাজনৈতিক সবার জন্য ভাড়া দেওয়া হয়। আচ্ছা, তো এইভাবে করে যারা আসলে খুবই মানে বেকায়দায় পড়ে যায়, তারা এই কাজগুলোতে অ্যাটেন্ড করে। আর যারা আসলে যাদের টাকার কোনো টেনশন নাই, তারা ওইভাবে বন্ধ তালা দিয়ে রাখে। আপনি তো অনেকজনের সাথে কথা বলেছেন, সিনেমা হল সংশ্লিষ্ট মালিকদের সাথে কথা বলেছেন, 2-1জনের কোনো ঘটনা বা গল্প কি আমাদেরকে একটু বলবেন যে তারা কিভাবে টিকিয়ে রেখেছে? উনি কোনো একটা মন্তব্য করেছেন বা উক্তি তার মুখ থেকে এরকম কি আপনার মনে আসছে এই মুহূর্তে? আমি কথা বলেছি। আসলে যেটা হয় কি, যে আমি যখন তাদের সাথে কথা বলতে যাই, বেশিরভাগেরই কথা হলো কি যে সাংবাদিকদের সাথে আসলে অনেক ভয় নিয়ে কথা বলে। কারণ এখন আপনার খেয়াল করে দেখবেন যে ফেসবুকে যেভাবে ভাইরাল হয়ে যায়, কি থেকে কি ভাইরাল হবে, একটু কিছু কথা বললে সেটাকে কেটে ছেটে একেবারে বেফাঁস একটা মন্তব্যের মতো তৈরি করে। মানে সাংবাদিকদের হয়তো নেতিবাচক ভাবেও দেখে, বা হয়তো তাদের এই এক্সপেরিয়েন্সটা রয়েছে, আমার সাথে না ঘটুক। তো আমি আসলে সরাসরি এই জিনিসগুলো জানতে চাওয়ার কারণে তারা মূল বিষয়টাকে আড়াল করে ফেলে। আচ্ছা, তো অনেক ঘনিষ্ঠ হওয়ার পর, অনেক সুন্দর আশ্বাস দেওয়ার পর, তাদের 2-1জনের কথা এরকম ছিল যে মানে বিষয়টা এরকম যে তারা আসলে একটা হ্যামিলনের বাসিওয়ালাকে অপেক্ষা করতেছে, যে যারা একটা হ্যামিলনের বাসিওয়ালা, সেটা মন্ত্রী হতে পারে, সেটা প্রধানমন্ত্রী হতে পারে, সেটা কোনো একটা মানে দানশীল ব্যক্তি হতে পারে, যে বলবে কি যে আমাদের বাংলাদেশে সব চালু থাকা সিনেমা হলগুলোকে অনুদান দেওয়া হলো আধুনিকায়নের জন্য। আচ্ছা, বা তারা কিন্তু প্রত্যাশা করে না, খুব বেশি প্রত্যাশা করে না যে খুব হবে, মানে সিনেমা রেগুলার হিট সিনেমা আসবে। বাংলাদেশে এই বাস্তবতা নাই। কারণ সিনেমা হিট হয় কেমন করে সেটা আপনিও জানেন, যে আসলে খুবই আন্তর্জাতিক একটা প্রোডাকশন ছাড়া বাংলাদেশের সিনেমা হিট হচ্ছে না। আমাদের রেগুলার যে ডিরেক্টর আছে বা প্রোডিউসার আছে, তারা ঠিক ওই বাজেটে অনেকে যেতে পারে না। 10 কোটি টাকা দিয়ে কেউ সিনেমা বানাতে পারবে না বাংলাদেশে, অনেকেরই সামর্থ্য নাই। বাট
এই সিনেমা হল মালিকদের এখন একটাই চিন্তা যে তারা সিনেমা হলটা যদি সিনেপ্লেক্সের কাছাকাছি নিয়ে যায়, যেমন এই পরিবেশটা উন্নত করাটা খুব জরুরি, কারণ একটা ভালো সিনেমা আসলেও আমি কিন্তু দেখা যায় আমার পরিবার নিয়ে ওই সিনেমা হলগুলোতে যেতে পারবো না। কারণ আপনি দেখেন যে এই যে তাপদাহ যে চলছে বা চললো, বা এই যে মানে শীতকালের আগের যে সময়টা, যে সিনেমা হলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নাই, সেখানে এই যে সিনেপ্লেক্সের অভিজ্ঞতা সম্পন্ন লোক যাবে না। আবার মফস্বলের লোকরা এই বদ্ধ ঘরের মধ্যে গিয়ে গরমে কষ্ট করবে না। সিনেমা থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই সব বাস্তবতায় তারা আসলে না, তাদের অনেকের কাছে কোনো বক্তব্য নাই। আমি আসলে অনেক ট্রাই করেছি যে আসলে কি কারণে তারা অপেক্ষা করে সিনেমা হলটা টিকে রাখলো। আপনাকে আমি প্রথমে যে কথাটা বলেছি যে অনেকে একটা ইমেজের জন্য, যে আমার একটা সিনেমা হল রয়েছে, থাকুক চালু, আচ্ছা কিছু না আসুক, আমার একটা মানে একটা পালক সেটা, যে আমি একটা সিনেমা হলের মালিক। তো গ্রামে কিন্তু আসলে সিনেমা হলের মালিকদের এক সময় অনেক কদর ছিল, যে ওর সিনেমা হল রয়েছে, এটা একটা সামাজিক একটা বনেদি ব্যাপার ছিল। সেটা কেউ কেউ মনে মনে ধরে রেখেছে, দাম না দিলেও। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আরেকটা প্রশ্ন একটু করতে চাই, যে এইগুলো বন্ধ করে ফেলার কি কোনো আভাস পেয়েছেন কিনা, যে তারা বন্ধ করে ফেলতে চায়? না, আমি বন্ধ করে ফেলার আভাস পাইনি। যে সিনেমা হলগুলো চালু রয়েছে, বা যে ধরেন গত ঈদে যে সিনেমা হলগুলো ওপেন হলো, প্রত্যেকেই আশাবাদী যে তারা সারা বছর হল চালু রাখবে। কিন্তু আসলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। কেউ বলে কি যে শাকিব খানের সিনেমা ছাড়া টিকিট কাটে না কেউ। এটা কিন্তু একটা আসলে একটু মফস্বল এলাকার দিকে গেলে, একটু গ্রাম এলাকার দিকে গেলে দেখাই যায় যে মানুষ আসলে শাকিব খানকে বেশি চায়। বাংলাদেশের সিনেমার পোস্টার বয়, বা যেটাকে বলে যে শুভেচ্ছা দূত বা অগ্রদূত বা যাই বলেন, শাকিব খান এমন ভাবে মিশে গেছে বাংলা সিনেমার দর্শকদের সঙ্গে, যে শাকিব খান নাই সিনেমার পোস্টারে, তাহলে কে তারা? আগ্রহ নাই। এবং শাকিব খানকে যেভাবে প্রাধান্য দিয়ে গত এক যুগ বা আরো বেশি সময় সিনেমা তৈরি করা হয়েছে বা দর্শক দেখেছে, তো এই বাস্তবতায় দ্বিতীয় কোনো হিরোর এইভাবে কন্টিনিউয়াসলি ঘটেনি বা কেউ থাকেনি। নানা কারণে, নিজেদের কারণে নিজেরাই হারিয়ে গিয়েছে। কিন্তু শাকিব খান নানাভাবেই বারবার ফিরে এসেছে এবং প্রিয়তমা থেকে আবার নতুন জীবন শুরু করলো, বা নতুন একটা, আমি বলবো যে শাকিব খানের সিনেমা লাইনে নতুন অধ্যায়ের সূচনা প্রিয়তমা দিয়ে। এবং এই সময় থেকে মানে শাকিব খানের যে মানে খুব ভাস্টলি মানে মোটা দাগে সিনেমাকে দেখা, সেটা সম্ভবত শাকিব খান দেখে। তো আপনাকে প্রসঙ্গে আসি আবার, যে সিনেমা তাহলে ওরা কি করতে চায় বা কি করবে। একটা তো আপনি বললেনই যে তারা হয়তো কোনো আরেকটা পয়েন্ট আছে। আমরা কিছুদিন আমি নিজে নিউজ করেছি যে সরকার সিনেমা হল আধুনিকায়ন বা উন্নত করার জন্য যে ফান্ড তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক থেকে, ব্যাংকগুলোকে দিয়ে ইয়ে করা হয়েছে যে অল্প সুদে, মানে খুবই মানে কম ধরনের রেস্ট্রিকশন দিয়ে এই সিনেমা হলে সংস্কার কাজের জন্য ঋণ দেয়া হবে। লোনটা কেন আসলে ট্রান্সফার হচ্ছে না, কেন হল মালিকরা নেয় না? আমার ধারণা ছিল যে হল মালিকরা হয়তো ব্যবসা করতে পারবে না, সেই জন্য নেয় না, কারণ লোনটা নিলে তো ফেরত দিতে হবে, যখনই হোক ফেরত দিতে হবে। তো যদি আয় না থাকে তাহলে সেই আধুনিকায়ন করে কি হবে? তো এইবার তাদের সাথে কথা বলে আমি যেটা দেখেছি, ওই সভায় গত ঈদের আগের যে সিনেমা হল মালিকদের যে সভা, সেই সভায় একটি বিষয় তারা কথা বলেছে, আমি কথা বলিনি। তাদের কথোপকথনে দেখেছি যে তারা নাকি এই লোনটা পাচ্ছে না, মানে না, ব্যাংক নানা কারণে তাদেরকে নিরুৎসাহিত করে, মানে লোকাল ব্যাংকগুলা। এটা সেন্ট্রাল ব্যাংকের কি অবস্থা আমরা আসলে জানি না, কিন্তু ওদের কথার প্রসঙ্গে আমার এই বক্তব্যটা আমার চোখে এসেছে। ওরা ওদের সমাবেশ মানে আয়োজনে বা সভায় মানে লোকাল ব্যাংকের যে শাখাগুলো আছে তাদের কাছে গিয়ে ভালো রেসপন্স পায় না, যে এই লোনটা করবে, যে কাগজ যে প্রয়োজনীয় যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা, সেখানে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। তো সিনেমা হল মালিকরা লোনটা চাচ্ছে, সরকারও দিতে চাচ্ছে, তাহলে কোথায় সমস্যা? আমার মনে হয় যে এই লোনটা গেলে যদি প্রডিউসাররা দেখে যে সিনেমা হল আধুনিক হয়ে গেছে, তাহলে হয়তো তুফান চলতেই থাকবে, একের পর এক তুফানের মতো সিনেমা বা প্রিয়তমা বা সুরঙ্গ বা হাওয়া আসবেই আসবে। আপনাকে যদি আমি আজকের আলোচনার একটা ইতি টানতে বলি,
যে একদম সামারি করে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, তাহলে কি বলতে চাইবেন যে কিভাবে হল বাঁচানো যায়, আসলে এই হলগুলোর প্রয়োজনীয়তা আছে কিনা সারা বছর, আর প্রয়োজনীয়তা থাকলে সেগুলোকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি? আপনাকে আমি বলি যে প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। ঈদে যে দর্শকগুলো যায় এরা কিন্তু সারা বছরই সিনেমা দেখার মানসিকতা রাখে, এবং হাওয়া বা বিভিন্ন সময় আপনার ঈদের বাইরের সিনেমাও কিন্তু হিট হয়েছে। আমরা কিন্তু দেখেছি ভালো সিনেমা আসলে কিন্তু হলগুলো চলে। রাইট। হ্যাঁ, এবং আমি এই ঈদের পরে আমি তুফানের সিনেমার টিকেটের জন্য মানে আমার কাছ থেকে টিকেট সংগ্রহ করার রিকোয়েস্ট ছিল, আমি যেন টিকেট সংগ্রহ করে দেই। সেটা প্রিয়তমার সময় আমার এইরকম হয়েছিল। আমার পরিচিত জন অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে যে আমি যেন বিশেষ ব্যবস্থায় তাদের টিকেট সংগ্রহ করে দেই। এই মানুষদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, দর্শক যারা, তাদের কথা যে এই তুফান যদি রেগুলার সময়ও নিয়ে আসে তারা দেখবে। তো দর্শকের হলে যাওয়ার মানসিকতা রয়েছে, প্রোডিউসারদের কথাও যে সিনেমা হলের পরিবেশ ভালো না, আমরা ইনভেস্ট করব কেমনে বা টাকাটা কিভাবে উঠে আসবে। দর্শকের ঠিক আছে, সিনেমা হল মালিকরা প্রত্যাশা করে যে তারা হলটা উন্নত করবে। সরকার আপনার অর্থায়নের একটা সিগন্যাল দিয়ে রেখেছে, হল মালিকরা চাচ্ছে, দর্শক যেতে চাচ্ছে, এবং প্রোডিউসার সিনেমা বানাতে চাচ্ছে, ডিরেক্টরও বানাতে চাচ্ছে, সমন্বয়টা হচ্ছে না। এই সমন্বয়টা যদি কেউ করে দেয়, সংশ্লিষ্টদের অবশ্যই এখানে অনেকগুলো সংগঠন রয়েছে, সিনেমা হলের অনেক সংগঠন একসাথে মিটিং করে, আপনি জানেন যে সম্মিলিত একটা চলচ্চিত্র পরিবার রয়েছে। তো এই চলচ্চিত্র পরিবারকে আগে ভাবতে হবে, তারপরে সরকার যদি এই অঙ্গনের মানুষজন যদি সবাই যখন হিন্দি সিনেমা আসবে কি আসবে না, এই টোটাল চলচ্চিত্র পরিবারের মতামতের ভিত্তিতে হিন্দি সিনেমা বাংলাদেশে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই যে হল আধুনিকায়ন, হলে যদি দর্শক না থাকে, হল যদি না থাকে, আপনার সেই সিনেমা পরিবার দিয়ে কি করবেন? চলচ্চিত্র পরিবার থাকবে যদি হল না থাকে, কোনো অস্তিত্বই থাকবে না। তো এই হলো আমার অবস্থা, যে আমার প্রসঙ্গ বা আমার মতামত বা আমার দাবিও একটাই, যে এই সমন্বয়টা কেউ করুক, আমার মনে হয় সুদিন ফিরে আসবে। অনেক ধন্যবাদ সোহেল আপনাকে। আপনার কাছে আশা থাকবে আপনি সামনে আরো এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন করেন, যে জিনিসগুলো আসলে দর্শকদের সামনে তুলে ধরা সম্ভব। একই সাথে যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট আছেন, বিনোদন সংশ্লিষ্ট লোকজন, আলোচনার মাধ্যমে কিন্তু আসলে অনেক বিষয় বের হয়ে আসে এবং অনেক লুপহোলস গুলো খুঁজে পাওয়া যায় যে হ্যাঁ, এই জায়গাটাতে আসলে আমাদের কাজ করা উচিত, আমাদের হাত দেওয়া উচিত। তো আশা করি আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো মানুষের সামনে উঠে আসবে। ধন্যবাদ সোহেল আপনাকে আপনার এত সুন্দর আলোচনার জন্য। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের ভালো লাগলে আমাদের কন্টেন্টটি লাইক করবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন, এবং কমেন্ট করে এটাও জানাবেন যে আপনারা পরবর্তীতে কোন বিষয়ে আমাদের আলোচনাটা শুনতে চান। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।